আমি শুরুতেই বললাম যে একটু কম আলোচনা শুনি জি কোলন ক্যান্সার নিয়ে, কিন্তু ইদানিং কিন্তু শোনা যাচ্ছে এবং বেশ কিছু আলোচনা আসছে। এটি কম আলোচনা কেন হতো কোলন ক্যান্সার নিয়ে? ধন্যবাদ আপনাকে। আসলে এটা খুবই প্র্যাকটিক্যাল একটা প্রশ্ন, যে সাধারণত মানুষজন যেহেতু এটা তার প্রতিদিন তার মলত্যাগের সাথে জড়িত বা বাউল মুভমেন্টের সাথে ব্যাপারটা জড়িত, এবং এটা একটা প্রাইভেট ম্যাটার। তো মানুষ প্রাইভেট ম্যাটারগুলো খোলামেলা ডিসক্লোজ করতে পছন্দ করে না। ইভেন মানে ক্লোজ ফ্যামিলি মেম্বারদের সাথেও তারা খুব একটা আলোচনা করতে পছন্দ করে না। তো দেখা গেল কোলনের অনেক সমস্যা আছে, তার টয়লেটের প্রবলেম হচ্ছে, বদহজম হচ্ছে, রক্ত যাচ্ছে, বা পেট ব্যথা হচ্ছে। এই সমস্ত সমস্যায় দেখা যায় সে নীরবে সহ্য করতে থাকে এবং এই ব্যাপারটা নিয়ে আসলে খোলামেলা ডিসকাশন করতে চায় না। একটু নিজেকে হয়তো ব্যাপারটাকে খুব আনকমফোর্টেবল বা অস্বস্তিকর মনে করে। তো সেই কারণেই কোলনিক সমস্যা বা কোলনের যে প্রবলেম সেগুলো নিয়ে মানুষরা সাধারণত চিকিৎসকের কাছে অনেক সময় শরণাপন্ন হতে চায় না, বা নিজের ক্লোজ ফ্যামিলি মেম্বারদের সাথেও ডিসকাস করতে চায় না। তো যখন দেখা যায় যে ব্যাপারটা এত তীব্র আকার ধারণ করে যে যখন আর সহ্য করা যাচ্ছে না, তখন একদম খারাপ অবস্থা করেই চিকিৎসকের কাছে আছে। তো এইটা আমার মনে হয় এই যে একটা সামাজিক বা কালচারাল বা একটা হ্যাবিচুয়াল অভ্যাসগত একটা ব্যাপার, একটা ট্যাবু আছে আসলে, একটা ট্যাবু, এক্স্যাক্টলি, যেহেতু প্রাইভেট সেক্টরের একটা বিষয়। অ্যাবসলিউটলি। আচ্ছা, একটু জানতে চাই যে কোলন ক্যান্সারটা কেন হয় আসলে? আসলে কোলন ক্যান্সারের নির্দিষ্ট কোনো কারণ নেই। এগুলো সবই, মেজরিটি কোলন ক্যান্সার হচ্ছে জেনেটিক্যালি প্রিডিটারমাইন্ড। এগুলো যার হওয়ার তার হবেই। কিছু রিস্ক ফ্যাক্টর আছে, মানে এই ধরনের লোকদের বা এই রিস্ক গ্রুপের লোকজনের কোলন ক্যান্সার হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। এর মধ্যে কিছু রোগ আছে, যেমন ধরেন আলসারেটিভ কোলাইটিস যাদের থাকে, বা অন্ত্রের প্রদাহ আমরা বলি, সেটা থাকলে কোলন ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিছু জেনেটিক হেরিডিটারি কন্ডিশন আছে, মানে উত্তরাধিকার সূত্রে জেনেটিকভাবে কিছু কন্ডিশন আছে, যেমন হচ্ছে ফ্যামিলিয়ার অ্যাডেনোমাটাস পলিপোসিস কোলাই বলি, বা লিঞ্চ সিনড্রোম বলি, বা কাউডিন ডিজিজ বলি। এগুলোতে দেখা যাচ্ছে যে তার জন্মগত কিছু জেনেটিক সমস্যা থাকে, যেই কারণে তার ক্যান্সার, কোলন ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আরেকটা হচ্ছে পলিপয়েড বা পলিপ অ্যাডেনোমা কার্সিনোমা সিকোয়েন্স, যেটাকে আমরা বলি, মানে পলিপ থেকে, পলিপ হচ্ছে একটা ছোট টিউমারের মতো একটা গ্রোথ, সেই পলিপটা দীর্ঘদিন যদি কোলনে থাকে সেগুলো ক্যান্সারের পরবর্তীতে রূপান্তরিত হয়। তাহলে কোলনিক পলিপ একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আর আমাদের পাশ্চাত্য যে খাবারের যে ব্যবস্থাটা, যেমন ধরেন প্রসেসড মিট, রেড মিট, যেই মিটের মধ্যে সল্ট কনসেন্ট্রেশন বেশি, যেই মিটগুলো প্রসেস করে তৈরি করা হয়, যেমন আমরা পিৎজা, বার্গার এগুলোতে বা জাঙ্ক ফুডের মধ্যে যেরকম প্রসেসড মিটটা ব্যবহার করা হয়, বা ট্রান্সফ্যাট সমৃদ্ধ মিট ব্যবহার করা হয়, এবং যারা এগুলো কনজিউম বেশি করে বা যারা এগুলো বেশি খায়, সেই প্রপোর্শন লোকরা রিস্ক গ্রুপের মধ্যে থাকে, এবং তাদের ক্ষেত্রে এগুলো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আরেকটা ব্যাপার হয় যে কোলনি ট্রানজিট টাইম, যে অনেকের আছে দেখবেন 2 দিন 3 দিন পরে বাউল মুভমেন্ট হচ্ছে। সেক্ষেত্রে যখন কোলনে ফিসেস বা মলটা যখন বেশি দীর্ঘদিন ধরে থাকে, তখন কোলনটা টক্সিন বা যে বর্জ্য ম্যাটেরিয়াল যেগুলো, সেগুলো বেশিক্ষণ কোলনের উপরে থাকে এবং ওগুলো একটা নেগেটিভ এফেক্ট করে। এবং এগুলোর জন্য ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ হয়, এবং এগুলোর কারণে অনেক সময় কোলনিক প্যাথোলজি বা প্রবলেমগুলো ডেভেলপ করতে পারে। তো এই সামগ্রিক প্রেক্ষাপটে এটা যার হবে তার হবেই, কিন্তু কিছু রিস্ক ফ্যাক্টর আছে যেগুলো অবশ্যই প্রিভেন্ট করা যায়, এবং এই রিস্ক ফ্যাক্টর এগুলো বন্ধ করলে, যেমন আর্লি পলিপ বের করতে পারলে পলিপগুলো ফেলে দেওয়া যাবে। তারপরে যদি আমরা মিট কনজামশন কম করি, প্রসেসড মিট, সল্টেড মিট, এগুলো যদি কম কনজিউম করি, তাহলে তারপরে অ্যালকোহলের একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে। তারপরে কারো যদি জেনেটিক্যাল ব্যাপার থাকে, যে মায়েরও হয়েছে কোলন ক্যান্সার, তার মায়েরও হয়েছে, তার মানে সে রিস্ক গ্রুপে আছে। তো এই হিস্ট্রিটা নিয়ে তাকে একটু সচেতন হওয়া, একটু কোলোনোস্কোপি করে বা চেক করে রেগুলারলি অ্যাসেসমেন্টে থাকা, তাহলে কিন্তু এগুলো প্রিভেন্ট করা সম্ভব।